ইতিহাসে কিছু দেশ আছে যাদেরকে দেখলে মনে হয় যেন এক অজেয় দুর্গ। একটু ভেবে দেখুন তো, গত ৫০০ বছর ধরে ইরান কিন্তু তার সীমানা প্রায় একই রেখেছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। রোমান, আরব, মঙ্গল, ব্রিটিশ, রাশিয়ান ইতিহাসের প্রায় সব বড় বড় শক্তি এই দুর্গ ভাঙার চেষ্টা করেছে, কিন্তু সবাইকেই বারবার খালি হাতে ফিরতে হয়েছে। তো আসল প্রশ্নটা হলো কেন? কি আছে এই দেশটার মধ্যে যে একে জয় করা এত কঠিন? চলুন আজকে আমরা ইরানের এই প্রতিরক্ষার এক একটা স্তর খুলে দেখব আর এর রহস্যটা বোঝার চেষ্টা করব। প্রথমেই এর ভৌগোলিক অবস্থানটা একটু দেখা যাক। ম্যাপটা দেখলেই বোঝা যায় ইরান কিন্তু শুধু একটা দেশ না, এটা আসলে ৩টা মহাদেশের সংযোগস্থল, ইউরোপ, আফ্রিকা আর এশিয়াকে জুড়ে রেখেছে। এর একদিকে কাস্পিয়ান সাগর, অন্যদিকে পারস্য উপসাগর আর ওমান উপসাগর। আর দেখুন ৭টা দেশের সাথে এর বর্ডার। ইরানের প্রতিরক্ষার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী স্তরটা কিন্তু মানুষ তৈরি করেনি। এটা হলো এর নিজের ভূখণ্ড, এর প্রকৃতি। প্রথমত এর বিশাল আকারটাই দেখুন, প্রায় ২৫০০ কিলোমিটার লম্বা একটা উপকূল রেখা, মানে কোস্টলাইন। এটাই কিন্তু একে একটা বিরাট প্রাকৃতিক সুবিধা দেয়। তবে ইরানের আসল প্রাকৃতিক দেয়ালটা হলো এর পাহাড়গুলো। পশ্চিমে আর দক্ষিণে জাগ্রোস পর্বতমালা আর উত্তরে আলবর্জ। এগুলো যে কোনো আক্রমণকারীর জন্য প্রায় দুর্ভেদ্য একটা বাধা তৈরি করে রেখেছে। আচ্ছা, ধরে নিলাম কোনোভাবে আক্রমণকারীরা এই পাহাড় পার হয়েও গেল। তারপর তাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দুটো মরুভূমি, দাস্তে লুত আর কাভির। এগুলো এতটাই গরম আর দুর্গম যে টিকে থাকাই প্রায় অসম্ভব। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, এর জলজন্ত প্রমাণ আছে। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরাকি সেনাবাহিনী ২ বছর ধরে চেষ্টা করেও জাগ্রোস পর্বত পার হতে পারেনি। এখানেই তার আটকে গিয়েছিল। ভাবা যায় এই প্রাকৃতিক দুর্গ কতটা কাজের। মজার ব্যাপার হলো এই পাহাড়গুলো শুধু সুরক্ষাই দেয় না, এগুলোর ভেতরে লুকিয়ে আছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, বিশ্বের সবচেয়ে বড় জিঙ্কের ভাণ্ডার, প্রচুর ইউরেনিয়াম, সোনা, রূপা সব এখানে। কিন্তু ইরানের আসল অর্থনৈতিক শক্তিটা আসে মাটির আরও অনেক গভীর থেকে। বিংশ শতাব্দীতে এখানে আবিষ্কৃত হয় বিশাল তেলের ভাণ্ডার আর প্রাকৃতিক গ্যাস। বলতে গেলে ইরান তেলের সাগরের উপর ভেসে আছে, আর এটাই এর ভূরাজনৈতিক গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তো ভূগোল তো গেল একটা দিক, কিন্তু গল্পের আসল মোড়টা আসে একটা নির্দিষ্ট বছরে, ১৯৮৯ সাল। এই একটা বছর ইরানের সবকিছু একেবারে উল্টোপালট করে দেয়। ১৯৭৯ সালের আগেকার ইরানকে আজকের ইরানের সাথে মেলালে অবাক হতে হয়। তখন ইরান ছিল আমেরিকার খুব কাছের বন্ধু, পশ্চিমাদের শক্তিশালী পার্টনার। এমনকি আমেরিকা থেকে লেটেস্ট মডেলের যুদ্ধবিমানও পেত। কিন্তু এরপর হল ইসলামী বিপ্লব, আর পুরো চিত্রটা ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এই পরিবর্তনটা ছিল খুবই নাটকীয়। যেমন ধরুন, ইসরায়েলের সাথে তখন বেশ ভালো সম্পর্ক ছিল। বিপ্লবের পর সেই ইসরায়েলি হয়ে গেল ১ নম্বর শত্রু। আর তেহরানে যে ইসরায়েলি দূতাবাস ছিল সেটা ফিলিস্তিনিদের হাতে তুলে দেওয়া হলো। এটা ছিল দুনিয়াকে একটা পরিষ্কার বার্তা দেওয়া। এই যে আদর্শিক পরিবর্তন, এর ঢেউটা কিন্তু শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকল না। আশেপাশের আরব দেশগুলো, বিশেষ করে যেখানে রাজতন্ত্র ছিল, তারা ভয় পেয়ে গেল। তাদের মনে হলো এই বিপ্লবের হাওয়া যদি তাদের দেশে লাগে তাহলে তো বিপদ। আর এই ভয় থেকেই তারা ইরান ইরাক যুদ্ধে সরাসরি ইরাককে সমর্থন দিয়েছিল। তো চারদিকে যখন শত্রু, তখন ইরান একটা নতুন কৌশল নিল। তারা বুঝল শুধু নিজের সীমানার ভেতর থেকে লড়লে হবে না, শক্তিটাকে সীমানার বাইরেও ছড়িয়ে দিতে হবে। আর এখান থেকেই জন্ম হল ইরানের বিখ্যাত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ কৌশলের। এর মূল আইডিয়াটা খুব সহজ। নিজে সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন দেশে নিজের মিত্র গোষ্ঠী বা প্রক্সি গ্রুপ তৈরি করা এবং তাদের মাধ্যমে শত্রুদের ব্যস্ত রাখা, তাদের উপর চাপ তৈরি করা। এই নেটওয়ার্কটা কিন্তু বিশাল। যেমন লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ফিলিস্তিনে হামাস। এদের মাধ্যমে ইরান পুরো মিডল ইস্ট জুড়ে নিজেদের প্রভাব ধরে রাখে। হিজবুল্লাহ যখন লেবানন থেকে মিসাইল ছোড়ে বা হুথিরা যখন লোহিত সাগরে জাহাজে হামলা করে, তখন চাপটা কিন্তু ইরানের শত্রুদের ওপরেই পড়ে। এবার আসা যাক এই দুর্গের একদম শেষ এবং আধুনিক স্তরে, আর সেটা হলো ইরানের সামরিক ক্ষমতা, বিশেষ করে তাদের অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম যুদ্ধের কৌশল। এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার জিনিসটা আসলে কি? একটা সহজ উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ইরান একটা ড্রোন বানায় যার খরচ হয়তো $২০,০০০। সেই ড্রোনটাকে আকাশেই ধ্বংস করতে শত্রুপক্ষকে একটা মিসাইল ছুটতে হয় যার দাম প্রায় $১০ লক্ষ।
মানে প্রতিটা হামলার জন্য খরচের তফাৎটা বিশাল। এটা শুধু অস্ত্রের লড়াই না, এটা একটা অর্থনৈতিক লড়াইও। এর সাথে যোগ করুন ইরানের বিশাল ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার। এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় আর আধুনিক মিসাইল সিস্টেমগুলোর একটা। প্রায় 2000 কিলোমিটার দূরে পর্যন্ত হামলা চালাতে পারে, মানে পুরো অঞ্চলের ক্ষমতার খেলাটা এটা বদলে দিয়েছে। তবে এত কিছুর পরেও ইরানের হাতে সবচেয়ে বড় যে তুরুপের তাসটা আছে সেটা হলো এর ভৌগোলিক অবস্থান। বিশ্বের দুটো সবচাইতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী আর বাব এল মানদেব ইরান এবং তার মিত্রদের নাগালের মধ্যে। বিশ্বের মোট তেলের একটা বিশাল অংশ এই দুটো পথ দিয়েই যায়। ইরান যদি চায় এখানে জাহাজ চলাচল বন্ধ করে দিতে পারে, আর তার মানে হলো পুরো বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধাক্কা দেওয়া। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ইরানের এই অজেয় হয়ে ওঠার পেছনে কোনো একটা কারণ নেই। এর পেছনে আছে বেশ কয়েকটা স্তর। প্রথমত, এর প্রাকৃতিক ভূগোল, পাহাড় আর মরুভূমি। দ্বিতীয়ত, 1979 সালের বিপ্লবের আদর্শ। তৃতীয়ত, এর অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রক্সি নেটওয়ার্ক। আর সবশেষে এর আধুনিক অস্ত্র, যেমন ড্রোন, মিসাইল আর গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণের ক্ষমতা। এইসব মিলিয়ে ইরানের যে জটিল আর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, সেটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এতগুলো শক্তি হাতে নিয়ে ইরানের সাথে সরাসরি সংঘাত কি সত্যিই অসম্ভব, নাকি এটা হওয়াটা শুধুই সময়ের অপেক্ষা?